স্টার্ট করছিলাম কি দিয়ে? স্টার্ট করছিলাম পেনাল কোড দিয়ে। 2 নম্বরে ছিল হচ্ছে আমাদের সিভিল প্রসিজার, তারপরে 3 নম্বরে আমরা এভিডেন্স করছি, 4 নম্বরে এসআর করছি, আর এটা হচ্ছে 5 নম্বর। তাহলে 5 টাইম আমরা কভার করার চেষ্টা করছি। তো সিআরপিসির আজকে হচ্ছে ক্লাস নাম্বার 2। গত ক্লাসে আমরা মোটামুটি সেকশন 5 পর্যন্ত আলোচনা করছি, তাই তো? আজকে গুরুত্বপূর্ণ একটা সেকশন 6 এবং এর সাথে পারলে আরো প্রাসঙ্গিক কিছু সেকশন আমরা আলোচনা করতে পারি। তো আজকে খুব গুরুত্বপূর্ণ ক্লাস। এই গুরুত্বপূর্ণ ক্লাস এর আগে বহুবার হয়েছে, বেশ কয়েকবার আমি এই ক্লাসটা কন্ডাক্ট করেছি এই টপিকে। সেটা হচ্ছে বাংলাদেশের কোর্ট সিস্টেম সম্পর্কে। 4 নম্বর 5 নম্বর 6 নম্বর সেকশনে 6 নম্বর সেকশনের বিষয়বস্তু হচ্ছে ক্লাসেস অফ ক্রিমিনাল কোর্টস। ঠিক আছে, ক্লাসেস অফ ক্রিমিনাল কোর্টস মানে ফৌজদারি আদালতের কি শ্রেণী বিভাগ। ক্রিমিনাল মানে কি? ফৌজদারি। কোর্ট মানে হচ্ছে আদালত, আর ক্লাস মানে হচ্ছে শ্রেণী বিভাগ, প্রকার আছে। আচ্ছা, প্রথমত আমরা দেখব যে ক্রিমিনাল কোর্ট কয় প্রকার? 2 প্রকার। প্রথম হচ্ছে প্রথম ভাগ। সেশন কোড আর ম্যাজিস্ট্রেট। আমরা ডায়াগ্রাম করে দেখি, তাহলে ইজিলি বুঝে যাব। প্রথম কথা হচ্ছে 2 প্রকার। একটা হচ্ছে কোর্ট অফ সেশন বা সেশন কোর্ট, আর একটা হচ্ছে কোর্ট অফ ম্যাজিস্ট্রেট বা ম্যাজিস্ট্রেট কোর্ট। আগে বলে থাকতে পারে কোর্ট অফ সেশন আর কোর্ট অফ ম্যাজিস্ট্রেট। তো সেশনসটা প্রথমে আলোচনা করছে। আচ্ছা, এখন আসছে পরে আসছে কি ম্যাজিস্ট্রেট কোর্ট। ম্যাজিস্ট্রেট কোর্টটাকে আলোচনা করছে নতুন ভাবে। নতুন ম্যাজিস্ট্রেট কোর্ট কত প্রকার এটা এই পর্যন্ত রেখে দিয়েছে, এই সেকশনে এটা এই পর্যন্ত রেখে দিয়েছে। নেক্সট জায়গা হচ্ছে কোর্ট অফ ম্যাজিস্ট্রেট কত প্রকার? প্রিলিমিনারি বলতে কয় প্রকার? 2 প্রকার। সাধারণ অনুসারে ম্যাজিস্ট্রেট কয় প্রকার? 2 প্রকার। প্রধানত কয় প্রকার? 2 প্রকার। কন্ডিশন আসবে, সামনে কনফিউশন আসবে। একটা জুডিশিয়ারি আর একটা নির্বাহী। একটা হচ্ছে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, একটা এক্সিকিউটিভ। আর একটা হচ্ছে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, নির্বাহী। এগুলো লিখলাম না, রাখা প্রশ্ন তো আপনাদের ইচ্ছা। পরীক্ষায় 15 নিচে পাইলে খবর আছে। বুঝলে, একটা হচ্ছে কোর্ট অফ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, আর একটা হচ্ছে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। ওকে, এখন কথা হচ্ছে আপনারা ফার্স্ট সেমিস্টারে কি আছেন? একজন, দুইজন। আচ্ছা, আর সবাই চাকরি বাকরি পেয়ে গেছে। আচ্ছা, ফার্স্ট সেমিস্টারে অনেকেই চাকরি বাকরি পেয়ে যাচ্ছে, ঠিক আছে? কি চাকরি বলো? কি চাকরি সেটা ব্যাপার না, চাকরি কিনা এটা হচ্ছে ব্যাপার। কি চাকরি বলো? তাই জানি না। কে পাইলো? এর আগে হচ্ছে যে মৌ বলে গেছিল চাকরি পেলাম, কারণ আমি ক্লাসে ছিলাম। মৌ বললো। তারপরে একই দিনে 2 জন আলহামদুলিল্লাহ পোস্ট দিলাম, একটা হচ্ছে নুসরাত আর আরেকটা হচ্ছে ববি। ঠিক আছে, ওরা চাকরি পেয়ে গেছে? হ্যাঁ। কিসের চাকরি স্যার? স্যার যেদিন ভাইবে দিতে যায় সেদিন আমার সাথে দেখা, মানে আমরা কলেজেতে আসি দেখতেছি সব আর্টিস্টদের চাকরি পেলাম। এই যে কল সেন্টারে। আচ্ছা, গ্রামীণ কল সেন্টারে। তার কোম্পানি পান কোম্পানি। আচ্ছা, সমস্যা নেই, আমাদের এলাকা। আমাদের এলাকায় না, কোনো অসুবিধা নেই। তো ওই দিন আমি এই জিনিসগুলো আলোচনা করছিলাম যে আপনারা যারা লয়ে ভর্তি হয়েছেন তাদের ক্যারিয়ার প্ল্যান কি, তাদের ক্যারিয়ার স্কোপগুলো কি কি, সে তখন আলোচনা করেছিলাম। তো ক্যারিয়ার স্কোপের মধ্যে এই জিনিসটা আছে যে কীভাবে আপনারা এই জায়গাগুলোতে যেতে পারেন। তো ম্যাজিস্ট্রেট হইতে পারেন, ম্যাজিস্ট্রেট জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হইতে পারেন, আবার কি ম্যাজিস্ট্রেট হইতে পারেন। তো জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হইতে গেলে আপনার প্রসিজারটা কি? এই প্রসিজার আপনাকে আসতে হবে, এখান থেকে ল পাস করতে হবে, যেখান থেকে ল পাস করতে হবে। ল পাস করার পরে জুডিশিয়ারি পরীক্ষা দিতে হবে, অ্যান্ড দেন জুডিশিয়ারি পরীক্ষাতে কোয়ালিফাই করলে আপনাকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অথবা সহকারী জাজ হিসাবে নিয়োগ করা হবে। মানে আপাতত যদি প্রিলিমিনারি সবাইকেই প্রায় সিভিল কেসে দেয়, মানে সহকারী জাজ হিসাবে নিয়োগ করে,
অন্য সময় বা পরবর্তী সময় হয়তো ম্যাজিস্ট্রেট হিসাবে তাদেরকে দায়িত্ব দেওয়া হয়। আর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কোন দিক থেকে আসে? এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগুলো আসে হচ্ছে বিসিএস পরীক্ষার মাধ্যমে, ঠিক আছে? একটা হচ্ছে বিসিএস আর একটা হচ্ছে বিজেএস আর বিসিএস। তো দুইটার আবার দুটা কমিশন আছে, পিএসসি আর পিএসসি কারা? বিসিএস পরীক্ষা যেটার মাধ্যমে হয় পাবলিক সার্ভিস কমিশন, আর জেএসসি পরীক্ষা হয় হচ্ছে জেএসসি যেটা জুডিশিয়াল সার্ভিস কমিশন, ওটার মাধ্যমে এই জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নিয়োগ হয়। পিএসসি আর সিএসসি মনে রাখার আর একটা নিয়ম যে পিএসসি তে যদি নিয়োগ হয়, পিএসসি ছোট না জেএসসি ছোট? কোনটা ছোট? পিএসসি ছোট। আচ্ছা বলছি তো এখানের ক্ষেত্রেও সেম, এখানেও পিএসসিটা ছোট। কোন দিক দিয়ে ছোট? ছোট হচ্ছে এটা র্যাঙ্কের দিক দিয়ে, বেতনের দিক দিয়ে। কীরকম? পিএসসিটা হইলে এটা হচ্ছে 9 গ্রেডের বেতন পাওয়া যায়, আর ধরেন বেসিক স্যালারি আসে 22,000 টাকার মতো, সর্বসাকুল্য 40-এর কাছাকাছি। আর জেএসসি যেটা, এটা বড় ভাই যেহেতু একটা আলাদা একটা ইয়া করবে, এর গ্রেড হচ্ছে 6 গ্রেড, 6ষ্ঠ গ্রেড। বেসিক হচ্ছে 36 প্লাস, সম্ভবত সব মিলায় প্রায় 55-60 স্যালারি আসে, ঠিক আছে? তার মানে এবার ইয়োর চয়েস, আপনাদের জন্য শুধুমাত্র আপনাদের জন্য এই জায়গাটা আছে, মানে 6 গ্রেডে একটাই জব আছে উইদাউট এনি প্রমোশন না, উইদাউট এনি এক্সপিরিয়েন্স বাংলাদেশে, সেটা হচ্ছে এই চাকরিটা। এটা কারা পাবে? শুধুমাত্র লয়ার স্টুডেন্টরা এই জায়গাটাতে যেতে পারবে। ফর দিস রিজন ইউ আর লাকি। এখন কিভাবে যাবেন এটা আপনাদের ব্যাপার। আচ্ছা, এরপরে এই দুইটা শ্রেণী বিভাগ আছে। পরবর্তী স্টেজে যেটা নিয়ে আসছে বলছে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটরা আবার কয় প্রকার? জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হচ্ছে 4 প্রকার। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট 4 প্রকার। কি কি? প্রথমটা নিয়ে আসছে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, ঠিক আছে? এটাকে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট বলা হচ্ছে। চিফ জুডিশিয়ালটা এর মধ্যে না, চিফ জুডিশিয়াল হচ্ছে এদের প্রধান যে ব্যক্তি থাকবে। আচ্ছা বলতেছি, আচ্ছা হ্যাঁ রাইট, এটা সিজেএম না বলে সিজেএম বলতেছে, আর এটা হচ্ছে এমএমএম, সিএমএম, চিফ মেট্রোপলিটন সিএমএম। এই হচ্ছে 1 নম্বর, সবার বড় ম্যাজিস্ট্রেটের মধ্যে সবথেকে বড় যে ব্যক্তি সে হচ্ছে সিজেএম বা সিএমএম, একই র্যাঙ্কের। সিএমএম যে র্যাঙ্কের, সিজেএমও একই র্যাঙ্কের। সিজেএম কোথায় বসে? জেলা ভিত্তিক শহরগুলোতে, আদালতগুলোতে বসে। আর সিএমএম বসে শুধুমাত্র মেট্রোপলিটন মহানগর এরিয়ার জন্য, ঠিক আছে? মহানগর এরিয়া, রাজশাহী, খুলনা, ঢাকা, মহানগর। 2 নম্বরে আছে কারা? 2 নম্বরে আছে হচ্ছে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট, আর ওইদিকে হচ্ছে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, ফার্স্ট ক্লাস। আর এর ইকুয়াল হচ্ছে কারা? মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, ওকে লিখলাম এমএম, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। আচ্ছা, তারপরে 3 নম্বরে আসছে সেকেন্ড ক্লাস, 4 নম্বরে আসছে থার্ড ক্লাস। মেট্রোপলিটনের জন্য সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস ম্যাজিস্ট্রেট নাই। সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস ম্যাজিস্ট্রেট শুধুমাত্র কোন জায়গায়? শুধুমাত্র জেলার ক্ষেত্রে, জেলা আদালতগুলোর ক্ষেত্রে, জেলার আন্ডারে এই ম্যাজিস্ট্রেটগুলো থাকে সাধারণত, ঠিক আছে? আচ্ছা স্যার, এই হচ্ছে ল অনার্স করে কোনো চাকরি করা যায় না? আপনার সারা বাংলাদেশের সব জায়গায়, শুধু আপনি ডাক্তারি আর ইঞ্জিনিয়ারিং বাদ দেন, বাকি জায়গাগুলো আপনি আপনার একটাই বেশি হচ্ছে এর নাম যে কি বলে জুডিশিয়ালি, আর একটা হচ্ছে ওকালত। এই দুইটাই খালি এক্সট্রা বেনিফিট, তাছাড়া সব করতে হয়। ডাক্তারের লাইনে পড়লে আবার কি হবে? হতে হবে, হতে হবে। হ্যাঁ, প্রফেশনাল জায়গাগুলো অবশ্যই প্রফেশনাল। ডাক্তারি করে কেউ যাওয়া যেতে পারবে না, ইঞ্জিনিয়ার করে এক্স্যাক্টলি আসবে না, সিভিল সার্জনরা চাচ্ছে না মেট্রো গিয়া দিকটা দেখতে দিয়েছে। তা কি স্যার নির্বাহী ম্যাজিস্ট্রেট না, বিসিএস দিয়েছে, ওরা তো বিসিএস দিয়ে স্বাস্থ্য কাটারে গেছে। ওদেরকে হচ্ছে যে কেন হচ্ছে যে মোবাইল কোর্ট পরিচালনার দায়িত্ব দিতে হবে ওদেরকে, এটা ওদের নির্বাহীর কাছে আছে। এই তো আমরা চাই না,
ল স্টুডেন্টরা বা ল ব্যাকগ্রাউন্ডের যারা আছে আমরা তো এটাই চাই না যে এই যে মোবাইল কোড এটা হচ্ছে যে জেনারেল কোড মানুষদের কাছে থাকে, নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে যাই হোক, ওদের ম্যাজিস্ট্রেট পাওয়ারই থাকবে কেন, ওদের বিচার করার ক্ষমতা থাকবে কেন, ওরা আইনের কি বুঝে? কি বুঝবে? আইনের ডাজন্ট ম্যাটার। মানে আমি সব মেনে নিলাম যে ওরা আইন পড়ে, আইন পড়া আর আইন জানা ব্যাপারগুলো আলাদা। কেন আলাদা? এই যে আমি প্রায় ৬-৭ বছর আইন পড়ে আসছি, কি পড়ছি ডাজন্ট ম্যাটার, কিন্তু আমার মধ্যে একটা জুডিশিয়াল মেন্টালিটি, ল রিলেটেড লজিক্যাল মেন্টালিটি তৈরি হয়েছে, এটাই সর্বোচ্চ পাওয়া, এইটাই হচ্ছে পাওয়া। আমি একটা এনভায়রনমেন্টের মধ্যে আছি, আপনার কাছে বা নন ল ব্যাকগ্রাউন্ডের একটা লোকের কাছে একটা জিনিস যেভাবে আসবে, সে যেভাবে ট্রিট করবে আমি সেভাবে ট্রিট করতে পারবো না, ঠিক আছে? আমার মাথায় আমার নন সিস্টেমের না, এটা মেন্টালিটির ব্যাপার। বাইরের একটা লোকের এরকম মেন্টালিটি তৈরিই হবে না। আমি একটা উদাহরণ বলি, আমি তখন মাগুরাতে, আমি বাড়িতে, তো আমার একটা কাজিন, মানে কাজিন ইন ল, মানে শালা সম্পর্কে, তো মাদ্রাসাতে পড়াশোনা করে, তো ও আমাকে হচ্ছে যে নক করছে মনে করে যে ভাই একটা প্রবলেমও করছে। কী প্রবলেম? বলছে যে ওর এক ছাত্র ভাই আর কি, মানে সহপাঠী, একটা মসজিদের ইমামতি করতো, একটা গ্রামের একটা মসজিদের ইমামতি করতো, তো সামহাউ তাকে হচ্ছে যে ফাঁসানো হয়েছে, সত্য মিথ্যা পরের ব্যাপার, তাকে ফাঁসানো হয়েছে রেপ কেসে। চিন্তা করেন, রেপ, এখন সত্য কি মিথ্যা এই ঘটনা আমি পরে যাচ্ছি। রেপ কেসের মামলা দিয়েছে ওর নামে এবং ওকে অ্যারেস্ট করে নিয়ে আসছে। ওকে, এখন আমি কোর্টে গেলাম, কোর্টে গিয়ে বিস্তারিত শুনলাম। মানে আমার শ্বশুরও তখন হচ্ছে কোর্টের এসআই হিসেবে কর্মরত, কোর্ট পুলিশ থাকে না, শ্বশুর মানে একদম রিটায়ারমেন্টের টাইমে অ্যাজ এ রেজাল্ট উনিও তখন ওই কোর্টেই আছে, মানে নিজের জেলার কোর্টেই আছে। তো আমি গেলাম, গিয়ে শ্বশুরের সাথে প্রথমে দেখা করলাম, তারপরে ওর সাথে দেখা করলাম, তো ঘটনা শুনলাম। ঘটনার ব্যাপারে এরকম ওদের কথা যে এই ছেলের হচ্ছে শহরের একটা মাদ্রাসায় পড়াশোনা করে, শহর থেকে মোটামুটি 7-8 কিলো দূরে একটা মসজিদে হচ্ছে 5 ওয়াক্ত নামাজ পড়ে। তো এই প্রতিনিয়ত নামাজ পড়তে যাই। তো যেই দিন এই ঘটনা ঘটছে সেদিন হচ্ছে শুক্রবারের দিন, শুক্রবারের দিনই হবে। তো শুক্রবারের দিন ওই ছেলের আবার পরীক্ষা চলছে, তো ফজরের নামাজ পড়িয়ে ওই ফজরের নামাজ পড়িয়ে মন্তব্য পোলাপানে পড়িয়ে 8:30-9টার দিকে হচ্ছে যে মাদ্রাসায় আসছে। এবং ওই এলাকার আরেকটা মানে থাকে না, হুজুরদের সাথে সাইকেল থাকে, 2-4টা রাস্তা থাকে হুজুরের সময়, ওই এলাকার আরেকটা ছেলে ওর সাথে আসছে, ভালো সম্পর্ক আসছে মাদ্রাসায়। তো এদিকে নিজের পড়াশোনা করছে, তারপর হচ্ছে যে ওষুধ নিয়ে মোটামুটি 11-11:30টার দিকে, শুক্রবার না অন্য কোনো দিন হচ্ছে 11টা-11:30টার দিকে হচ্ছে যে রওনা দিয়েছে মসজিদ থেকে, মাদ্রাসার থেকে ওই মসজিদে যাওয়ার লক্ষ্যে। তো গেছে, গিয়ে বলছে যে তার টার্গেট এরকম, গিয়ে আজান দিবে, তারপরে নামাজ পড়ে আবার চলে আসবে এরকম। তো পৌঁছেছে মোটামুটি তখন ওদের ভাষ্য অনুসারে 12:30টার কাছাকাছি, 12:30টার কাছাকাছি পৌঁছে গেছে। তো তারপরে যেহেতু না আজান হয় 1টার সময়, তো তারপর ওই টাইমটা ওদের রুমের মধ্যেই আছে, পড়াশোনা করতেছে। ওই ছেলেটাও পাশে যে আরেকটা ছেলে ছিল সেও ওটার সাথে আছে। তো এর মধ্যে নামাজে দাঁড়িয়েছে অন দ্যাট মোমেন্ট, মানে আজান হয়েছে নামাজের জন্য দাঁড়িয়েছে, অন দ্যাট মোমেন্ট এক লোক এসে ডাক দিয়েছে তাকে। তো বের হয়ে আসলে তাকে হচ্ছে কিল ঘুষি দেওয়া শুরু করছে, তখন খুব থাকতে হয়। তো দিলে পরে ও কত বন্ধ হয়ে গেছে, কী কারণ তার কথা অনুসারে সে জানে না বা বোঝে না। এরপরে পুলিশ কল করছে, পুলিশ আসে, তাকে অ্যারেস্ট করছে। বলছে যে কি একটা বাচ্চা ওই মাদ্রাসায় পড়ে, 7-8 বছরের মতো বয়স, 7-8 বছর না 4-5 বছরের মতো বয়স হবে। তো ওই বাচ্চাটাকে হচ্ছে যে রেপ করছে, ঠিক আছে, এই কথা রেপ করছে বা রেপ করার চেষ্টা করছে, এই হচ্ছে তাদের এলিগেশন। আচ্ছা, ছেলে বাচ্চা না মেয়ে বাচ্চা, বাচ্চাটা মেয়ে। আচ্ছা, এই হচ্ছে তাদের এলিগেশন। কোনো কিছু ইয়ে আসেনি, প্রমাণ আসেনি। পরে কেস এভাবে চেষ্টা করেছিল এরকম। যাই হোক, চেষ্টাও তো একটা বিরাট কিছু, হত্যা করার চেষ্টা করা।
বিরাট মনে হয়। তো পরবর্তী টাইমে যে ওকে হচ্ছে যে ওকে নিয়ে আসছে, তো আমার কাছে আসছে যে কী দেখি করা যায়। তো আমি সব কিছু শুনলাম। ওর মাদ্রাসা থেকে মানে অ্যালিবাই নিয়েছে যে টাইমে এই ঘটনার কথা বলছে, টাইমটা দিয়েছে হচ্ছে যে 10:30 থেকে 11টার মধ্যে। তো ও অ্যালিবাই নিয়েছে এটাকে, অ্যালিবাই নিয়ে কীভাবে কি যে এই টাইমে ও হচ্ছে মাদ্রাসায় ছিল, মাদ্রাসাতে একটা সার্টিফিকেট নিয়েছে, টাইমের মধ্যে মাদ্রাসায় ছিল এবং মাদ্রাসার টিচাররা যেটা বলছে মাদ্রাসা ক্যামেরাতেও দেখা গেছে যে অন দ্যাট টাইম ও এখানে ছিল। এরাও 12টার কাছাকাছি সময় বের হয়েছে মাদ্রাসা থেকে। তারপরে হচ্ছে এই জিনিসগুলা, তো এটা নিয়ে আমি ওখানে গল্প করে পরবর্তীতে আমার আরেক পরিচিত অ্যাডভোকেট ছিল, কোনো এক কারণে তার কাছে গেছি বসতে। তো বসে বলতেছে যে কেন কি উপলক্ষে কী হলো। আমি বললাম যে এই ঘটনা ঘটছে, এর জন্য আসছে। তা উনি যেটা বললো যে একটা স্লাইড ইউজ করে যে যে আমি বলি তো ওরে ওই জায়গায় মেরে দিতাম, হ্যাঁ এরকম বলছে। আচ্ছা, তো আমি আবার ওনাকে বললাম যে বলছে কী হলো বাবা? আঙ্কেল আপনি একজন লয়ার হয়ে আপনার মুখে এরকম কথা স্বভাব হয় না। উনি তো মানে ফিউজ হয়ে গেছে, কী হলো? বলছে কেন? আমি বললাম যে আপনি একজন লয়ার এবং আপনি বেসিক্যালি ক্রিমিনাল প্র্যাকটিস করেন। ইউ হ্যাভ টু নো দ্যাট যে আপনি শুরুতেই কাউকে আপনি দোষী হিসাবে সাব্যস্ত করে দিতে পারবেন। হ্যাঁ আমি মেনে নিলাম সে একটা অন্যায় করছে, ধরে নিচ্ছে অন্যায় করছে, কিন্তু হি হ্যাজ দ্য রাইট টু সেলফ ডিফেন্স। তার নিজের কিছু বলার তো থাকবে অবশ্যই না। আপনি গেলেন আর তারা শুট করে দিলেন, এটা তো কোনো কিছু হইল না। মানে আপনার তো মানে লিগ্যাল মেন্টালিটি ডেভেলপ করে বলছি। তো সে সম্পর্ক ভালো হওয়ার সুবাদে সে বেশি ডিপলি নেয়নি, যদিও আমি খুব ডিপলি কথাগুলো বলছি। যে মানে আমার প্রচণ্ড রাগ হয়েছে যে অ্যাটলিস্ট ওনার মুখে এগুলা শোভা পায় না। আর উনি ক্রিমিনাল লয়ার, উনি বোঝেন তাহলে ডিফেন্স ডিফেন্স করে, ক্রিমিনাল লয়ার বেশিরভাগই ডিফেন্স করে। উনি এরকম টাইপের কথা কীভাবে বলতে পারে? এর একটাই কারণ, ওনাদের লিগ্যাল মেন্টালিটি ডেভেলপ করে না। এই লিগ্যাল মেন্টালিটি ডেভেলপ করার জন্য কি আমরা আমাদের আইনে লাগে 5টা আইন লাগে, বার কাউন্সিল কাভার করতে লাগে মাত্র 7টা আইন, কিন্তু আমরা পড়ে আসি কতগুলো আইন। আমরা প্রায় মানে সব কিছু মিলায় সাবজেক্ট, আমি যদি কোর্সের হিসাব করি, কোর্স হিসাব করলে আপনারা কোর্স পড়েন হচ্ছে প্রায় 40টার মতো, 42টা কোর্স পড়েন। সেই 42টার মধ্যে একটা আইনের মধ্যে আবার ল্যান্ড ল যদি পড়েন, ল্যান্ড লয়ের মধ্যে আরও অনেকগুলো আইন আছে একসাথে, ঠিক আছে। তারপরে ইকুইটির মধ্যে আপনার ইকুইটি, ট্রাস্ট, স্পেসিফিক রিলিফ, এই জিনিসগুলো পড়া হচ্ছে। এই যে ম্যাক্সিমামগুলো শেখা হচ্ছে, কেন শেখা হচ্ছে? কেন শেখা হচ্ছে? আমরা বলতেছি যে কাউকে শুরুতেই ইনোসেন্ট ধরতে হবে, কেন ধরতে হবে? তার কারণ কি? মানে আপনি যদি এরকম হয় যে আপনার মামলা আসলে সে মামলাটা সাজা হয়ে যাবে, তাহলে তো মামলা আমাদের দেশে যে পরিমাণ মামলা আছে সবারই তো সাজা হওয়ার কথা, হয় না কেন? বেশিরভাগ মামলা হয় হচ্ছে ভুয়া মামলা। কাজের আমরা যারা মামলা করতে আসি তারাও আমরা সব না, যাদের বিরুদ্ধে মামলা করি তারাও সব না, ঠিক আছে। তো এই যে মানে এটা সম্ভব না, কোনো দেশ যে পুরোপুরিভাবে এরকম একটা সিস্টেম তৈরি করবে, এটা আসলে সম্ভব না। তো যারা ল স্টুডেন্ট তাদের মেইন কাউন্সিল লিগ্যাল যে মেন্টালিটিটা, এটাকে ডেভেলপ করা। আপনি অ্যাডমিনিস্ট্রেটিভ ল করতেছেন, কেন করতেছেন? কারণ কি? আপনার এই যে ইকুইটির এত ম্যাক্সিমাম পড়ার কারণ কি? শুধুমাত্র একটাই কারণ, আপনার লিগ্যাল মেন্টালিটিকে বিল্ড আপ করা। তো আপনার এরকম কোনো কিছু নাই, আপনি পড়ে আসছেন হচ্ছে যে মেডিকেল সায়েন্স, আপনি এসে 2 মাস মনে করলেন যে সিপিসি সিআরপিসি পড়লেন, আপনাকে যদি ম্যাজিস্ট্রেসি দেওয়া হয় আউটকাম কি আসবে? আপনার কি আর বলি স্যার, একজন ইউনো পড়েছে মোবাইল কোড, স্টেশন বাজার গেছে 4 স্টার বান্ডারে, তো মাথার কি আছে আল্লাহ জানা, মাহবুব জানে, বৃষ্টি তখন লেভেলে থাকে। যখনই ব্যবহার করবো তখন জরিমানা, ঠিক আছে জরিমানা করুক, মাছ টাছে পড়েছে ভালো টাকা রেখে এইসব জরিমানা করবো। আমি ওই তখন আমরা খাচ্ছিলাম ওখানে, আমি দেখতে কি করে মাটির কাপে দইকে, তখন আমার মন চাইল যে আমি এক গিলাস তুলে পারি মাথায়। স্যার যে গল্পটা বললেন, গল্পের জন্য একটা সিনেমা আছে, এই সিনেমাটা দেখবেন স্যার। আচ্ছা দেখা যাবে। না 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 না, কালকে আমি যখন এখান থেকে গেলাম না স্যার, বললাম উকিলের কাছে, তো উকিলটার কাছে আমি গেছি, তারপর বলেছে হচ্ছে মোহরি সাহেব কেমন আছেন, আমাকে এভাবে বললো। তো আমি বললাম ভালো আছে ভাই, এভাবে বললাম। এখনো বলতেছে, বলার পর আমাকে বলতেছে এ আপা বসেন আসেন। সে বসলাম, বসে আবার কথা বলতে বলতে করছে আপনি
আপনারা ওই যে সোরা 2 দিন হলে এসে আপনারা তো খুব কাজ করছেন, আমি আর বুঝতে পারিনি যে সোরা কাক বললো, বুঝছেন? কি বলছেন? আর 2 দিন হলে সোরা এসে কি খুব ভালো কাজ করতেছেন তারা। হ্যাঁ, তখন আমি আর বুঝতে পারি মানে ছেলে সোরা বলতেছে, তখন আমি আর বুঝতে পারিনি যে এই কথা। তখন আমি বললাম কি বললেন ভাই? তখন বলতেছে কি যে না আপনারা যে অ্যাডভোকেটের কথা বললাম, তখন আমি মনে মনে বললাম উনি কেমন একটা, উনি ওই পেশা করে, আমার ভাইয়ের পেশা, ওই কথাটা উনি ভালোভাবে বলতে পারতেন, আমার খুব খারাপ লাগলো। তখন আমি মনে মনে ভাই আমি বললামই যে ভাই আপনি আমাকে বলতেছেন আপা আর ওনাকে বলতেছেন ছোড়া, এটা আবার কেমন বলেন? তাহলে আপনি চিন্তা করেন। এটাই হচ্ছে ব্যাপার। হ্যাঁ, মানে আপনারা আদারওয়াইজ নেন না, আপনাদেরকে ইমিডিয়েট করতেছি না যে মানে খারাপ লাগে যে আপনারা নিয়মিত ক্লাসে আসেন না বা যারা ক্লাসে আসে না, মানে আসলে যে জিনিসটা বিল্ড আপ করা দরকার আমাদের সেই জিনিসটাই কিন্তু সেটা থেকেই বঞ্চিত করছে। যে যা পড়াচ্ছি এ আপনারা 10,000-15,000 টাকা খরচ করলে 2 মাস পরিশ্রম দিলে আপনারা সেন্টার থেকে ভালো কিছু নিয়ে আসতে পারবেন। ঠিক আছে, ভালো কিছু নিয়ে আসতে পারবেন। আমি যেগুলো পড়াচ্ছি হয়তো এর থেকে ভালো ভালো ক্লাস পাবেন আপনারা। আর ব্যাপারটা হচ্ছে আমি আমার মতো করে শেখাচ্ছি, আপনাদের সেখানে আপনাদের মতো করে শিখতে হবে। ব্যাপারটা এরকম, ঠিক আছে? আপনাদের গরজে শিখতে হবে। এখন আমি যে গরজ দিচ্ছি আপনাদেরকে এনফোর্স করতেছি জিনিসগুলো করার জন্য, তখন আপনাদের গরজ আপনারাই বুঝবেন যে এটা আসলে আমাদের করা দরকার। কিন্তু মেইন যে জায়গাটা দরকার সেটা হচ্ছে লিগ্যাল মাইন্ড ডেভেলপ করা। সেটা আসলে একটা স্ট্রাকচারের মধ্যে থাকলেই পসিবল। শুধুমাত্র একজন ডাক্তারের মেন্টালিটি কীরকম, আপনি লয়ে পড়ে ডাক্তারের মেন্টালিটিতে ঢুকতেই পারবেন। মানে চিকিৎসা করার কথা বাদ দিয়ে ডাক্তারের যে একটা মেন্টালিটি থাকে সেই মেন্টালিটি তো আমাদের তৈরি হবে, এটাই বাস্তব। যাই হোক, তো এটা আমি গর্বিত যে সিভিল সার্জনরা যারা ক্লেম করছে তাদেরকে হচ্ছে ম্যাজিস্ট্রেট পাওয়ার দেওয়া হোক, তারা মোবাইল কোর্ট পরিচালনা করবে। ওরা কেন এই যে নির্বাহী ম্যাজিস্ট্রেটদেরকে দেওয়া হচ্ছে, এখানে অনেক ধরনের দিয়ে আছে, মানে সাইড ইফেক্ট আছে। শুধু সাইড ইফেক্ট না, এটা ল স্টুডেন্টরা তো এগুলো সহ্যই করতে পারে না। এবং শুধুমাত্র ওই বিউরোক্রেসির কারণে এই জিনিসটা এখনো আছে, আমলাতান্ত্রিক জটিলতার কারণে এই জিনিসটা এখনো ওদের হাতে আছে। এটার বিরাট একটা লাভ আছে, জানেন? এই জিনিসটা আমি গতকাল জানতে পারলাম। এই যে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটরা ওরা যখন মোবাইল কোর্ট পরিচালনা করে, এদের বিরাট একটা লাভ আছে। প্রত্যেক দিন একটা ম্যাজিস্ট্রেট 1,500 টাকা করে পায়, 1,500 টাকা। তাহলে যদি 20 দিন একটা ম্যাজিস্ট্রেট, মাসে ধরলাম 20 দিন একটা ম্যাজিস্ট্রেট কোর্ট পরিচালনা করতেছে, তাহলে কত হাজার টাকা? 30,000 টাকা তার ইনকাম হচ্ছে। এটা তো আছেই, জরিমানার উপরে একটা পার্সেন্টেজ আছে। চিন্তা করেন তাহলে কেন তারা ছাড়বে এই জিনিসটা? কেন ছাড়বে? 60-40 100 টাকা জরিমানা করলে 60 টাকা সরকার সার্জেন্টরা যারা আছেন তাহলে চিন্তা করেন এই জিনিস কেন ছাড়তে চাইলে তারা। আর বিউরোক্রেসির কাছে মানে জুডিশিয়ারি তো অনেকটা কি বলবো অসহায়। অনেক পরিশ্রমের কারণে মাসদার হোসেন মামলার মাধ্যমে এই যে সেপারেশন অফ জুডিশিয়ারি হয়েছে, সেপারেশন অফ জুডিশিয়ারি কি হয়েছে, বিচার বিভাগ থেকে বিচার বিভাগটা পৃথক করে এটুকু হয়েছে। এইটা মানে কাগজত কি হয়েছে সেটা পরের ব্যাপার, কিন্তু এই যে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটরা যেগুলো পরিচালনা করে এটা আসলে মানে খুব ভালো কিছু দেয় আলটিমেটলি। যাই হোক, ওটা আমাদের লক্ষ্য না, একটু প্রাসঙ্গিক আলোচনা করার প্রয়োজন ছিল আপনাদের, মানে এটাও একটা জুডিশিয়াল মাইন্ড বিল্ড আপ করা আপনাদেরকে, এছাড়া আর কিছু না। আচ্ছা, তাহলে আমরা এই ধারা অনুযায়ী দেখলাম যে ক্লাসেস অফ ক্রিমিনাল কোর্টসে প্রথমত 2 ধরনের কোর্ট পাওয়া যাচ্ছে, একটা হচ্ছে কোর্ট অফ সেশন আর একটা হচ্ছে কোর্ট অফ ম্যাজিস্ট্রেট। 6 ধারায় আবার বলছে ম্যাজিস্ট্রেট আবার 2